আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো দীর্ঘদিন যাবত আমরা অনলাইন ক্লাস নিয়ে আসছি। আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে প্রথমে চ্যাপ্টার 1 হিসাব বিজ্ঞানের পরিচিতি এই অধ্যায় শেষ করে চ্যাপ্টার 3 ব্যাংক সমন্বয় বিবরণীও আমরা শেষ করেছি। আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার 5 হিসাব বিজ্ঞানের নীতিমালাসমূহ। তো আমরা যেহেতু হিসাব বিজ্ঞান পড়তেছি, তাহলে হিসাব বিজ্ঞানের যে মূল নীতি সেইগুলো সম্পর্কে আমাদের একেবারে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। এখন হিসাব বিজ্ঞানের মূল নীতি কেন জানা প্রয়োজন? তোমরা জানো আমরা হিসাব বিজ্ঞান কেন আমরা হিসাব রাখি একটা ব্যবসা প্রতিষ্ঠানের, বা হিসাব বিজ্ঞান কেন প্রয়োজন। একটা প্রতিষ্ঠান যখন ব্যবসা শুরু করে তখন সে একটা নির্দিষ্ট সময় পর তার ব্যবসায় থেকে কত টাকা লাভ বা লোকসান এবং ওই সময়ে তার আর্থিক অবস্থার কি বিবরণী বা কি অবস্থা সেটা সে জানতে চায়। এখন সে তার এই লাভ লোকসান নির্ণয় করার জন্য এবং আর্থিক অবস্থা জানার জন্য সে আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে। এখন একটা প্রতিষ্ঠান ফিনান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে তৈরি করবে? সে কি তার মন মতো ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে, নাকি একটা নির্দিষ্ট ফরম্যাট বা গাইডলাইন ফলো করবে? এখন কোনো একটা প্রতিষ্ঠান মনে করতে পারে আমি আমার নিজের ব্যবসা করি, আমার নিজের হিসাব রাখবো, কাজেই আমি আমার মন মতো হিসাব রাখবো। তো সে হয়তো বা তার মন মতো রাখতে পারবে, কিন্তু এইভাবে যদি প্রত্যেকেই তার নিজস্ব মন মতো নিজস্ব বুদ্ধিমতে হিসাব বিজ্ঞানের হিসাব রাখতে চেষ্টা করে বা রাখা শুরু করে, তাহলে অন্যান্য প্রতিষ্ঠান অথবা অন্যান্য হিসাব তথ্যের ব্যবহারকারী যারা আছে তারা কিন্তু সেই তথ্যগুলো বুঝতে পারবে না। কারণ তোমরা জানো এখন ব্যবসায়ের পরিধি প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে। এখন দেশের সীমানা পার হয়ে এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবসা হচ্ছে, অর্থাৎ বিদেশি কোম্পানিগুলো বিভিন্ন দেশে বিনিয়োগ করছে, বিভিন্ন দেশে পণ্য সামগ্রী বিক্রি করছে। তো এখন প্রত্যেক প্রতিষ্ঠান যদি আলাদাভাবে হিসাব বিজ্ঞান এর চর্চা করে বা হিসাব রাখে, তাহলে এক প্রতিষ্ঠানের হিসাব অন্য প্রতিষ্ঠান বুঝতে পারবে না, বা সেখানে যে তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো সে সিদ্ধান্ত গ্রহণের সময় ব্যবহার করতে পারবে না। যেমন মনে করো আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি একজন ব্যক্তি, আমি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানের কিছু শেয়ার কিনতে চাই। এখন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর শেয়ার কেনার জন্য বা কেনার আগে আমি এটা দেখতে চাইবো যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর আর্থিক অবস্থা কীরকম, সে প্রতি বছর কী পরিমাণ লাভ করে, সে তার শেয়ার হোল্ডারদেরকে কী পরিমাণ লভ্যাংশ বা ডিভিডেন্ড দেয়, তার আর্থিক অবস্থা বর্তমানে কী অবস্থা, ভবিষ্যতে তার আর্থিক অবস্থা কি হতে পারে, অর্থাৎ প্রতিষ্ঠানটি কি দিনে দিনে আরও উত্তরোত্তর সমৃদ্ধ হবে, বা তার লাভ কি দিনে দিনে আরও বৃদ্ধি পাবে, নাকি এই প্রতিষ্ঠানটা আস্তে আস্তে আরও খারাপ পরিস্থিতি হবে, সেইগুলো আগে আমি বিচার বিশ্লেষণ করে তারপরে কিন্তু আমি বেক্সিমকো কোম্পানির শেয়ার কিনতে যাব। এখন বেক্সিমকো কোম্পানি যে হিসাব রাখে, সে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে, সে যদি তার নিজস্ব মতামত অনুযায়ী নিজস্ব জ্ঞান বুদ্ধি অনুযায়ী হিসাব রাখে, তাহলে আমি কিন্তু তার হিসাব বিজ্ঞান বা তার ফিনান্সিয়াল স্টেটমেন্ট বুঝতে পারবো না। আবার আমি যদি চিন্তা করি যে আমি আরেকটা কোম্পানি, মনে করো ইউনিলিভার, তার কিছু শেয়ার কিনবো, আমি যদি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমি একটু অ্যানালাইজ করতে চাই, এবং সে যদি আরেকভাবে হিসাব রাখে, আমি কিন্তু তার হিসাব বুঝতে পারবো না। তাহলে সবাই যদি একটা কমন স্ট্যান্ডার্ড ফলো করে, বেক্সিমকো কোম্পানি যেই স্ট্যান্ডার্ড বা যেই নীতিমালা ফলো করে,
ইউনিলিভার সেই নীতিমালাই ফলো করে, এরকম আরও যত কোম্পানি আছে সবাই যদি একই নীতিমালা ফলো করে, তাহলে কিন্তু প্রত্যেক প্রতিষ্ঠানের হিসাব তথ্য আমার জন্য বুঝতে পারা সহজ হবে। এই জন্য প্রত্যেক প্রতিষ্ঠান যাতে একই নীতিমালার উপরে ভিত্তি করে হিসাব রাখে, একই নীতিমালার উপর ভিত্তি করে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে, এই জন্য একটা কমন গাইডলাইন প্রয়োজন। এখন আমি ধরে নিলাম বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান একই গাইডলাইন মেনে একইভাবে হিসাব তৈরি করে। এখন তাহলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? আসলে বর্তমান এই বিশ্বায়নের যুগে তারপরও সমস্যার সমাধান হবে না। কারণ বাংলাদেশে যদি কোনো প্রতিষ্ঠান ফ্রান্সের কোনো প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চায়, ইউকের কোনো প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চায়, ইউএসের কোনো প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চায়, তো সে যেই সেক্টরে বিনিয়োগ করবে ওই সেক্টরের বর্তমান ফাইন্যান্সিয়াল কন্ডিশন কী অবস্থা, বর্তমান বিজনেস মার্কেটের কী অবস্থা, এখানে কত টাকা বিনিয়োগ করা প্রয়োজন, বিনিয়োগ করলে তার প্রফিট কীরকম হইতে পারে, এইগুলো সে আগে বিশ্লেষণ করবে। এখন বাংলাদেশে যদি এক সিস্টেমে অ্যাকাউন্টিং রাখা হয়, ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়, ইউএসএতে যদি আরেক সিস্টেমে রাখা হয়, ইউকেতে যদি আরেক সিস্টেমে রাখা হয়, এরকম এক এক দেশে যদি এক একভাবে রাখা হয়, তাহলে কিন্তু আমরা অন্য কোনো দেশের ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক অবস্থার বিবরণী বুঝতে পারবো না, অন্য কোনো দেশ আমাদের আর্থিক অবস্থার বিবরণী বুঝতে পারবে না। তাহলে বর্তমান বিশ্বায়নের যুগে আমাদের সারা বিশ্বের সমস্ত দেশ এবং সমস্ত দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো যদি একই স্ট্যান্ডার্ডে একই হিসাব বিজ্ঞান নীতিমালায় হিসাব রাখে এবং আর্থিক বিবরণী তৈরি করে, তাহলে সবাই সবার ফিনান্সিয়াল স্টেটমেন্ট বুঝতে পারবে এবং সিদ্ধান্ত গ্রহণে হিসাব তথ্য ব্যবহার করতে পারবে। এই জন্য সমস্ত বিশ্বের সমস্ত হিসাব বিজ্ঞানী যাতে কিছু নীতিমালা ফলো করে হিসাব রাখার ক্ষেত্রে, এই জন্য একটা কমন নীতিমালা ডেভেলপ করা হয়েছে, যার নাম আমরা জানি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, যাকে আমরা সংক্ষেপে বলি গ্যাপ। তাহলে এই জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বা সংক্ষেপে আমরা যেটা গ্যাপ নামে পরিচিত, সেটা হচ্ছে সারা বিশ্বের সমস্ত হিসাব বিজ্ঞানী তারা এই প্রিন্সিপালগুলো মেনে নিছে এবং এই প্রিন্সিপাল অনুসারেই তাদের হিসাব বিজ্ঞান তারা পরিচালনা করে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে। তাহলে সবাই যদি কিছু বেসিক প্রিন্সিপাল ফলো করে সবার ইউনিফর্মিটি থাকবে এবং সবার জন্য তথ্য বিশ্লেষণ করা ব্যবহার করা সহজ হবে। এখন এই যে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এই হিসাব বিজ্ঞানের নীতিমালাগুলো কে তৈরি করলো? যেই প্রতিষ্ঠান বা যেই বডি বা এই জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল তৈরি করছে সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে FASB, অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তাহলে এই FASB এটা ইউএসএ ভিত্তিক একটি প্রতিষ্ঠান, অর্থাৎ এটা একটা নীতি নির্ধারণী বডি যেটা এই জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এই গাইডলাইনগুলো নীতিমালাগুলো সে ডেভেলপ করছে, তৈরি করছে ফর দ্য হোল ওয়ার্ল্ড, যাতে সবাই হিসাব বিজ্ঞান রাখার ক্ষেত্রে, হিসাব বিজ্ঞানের ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার ক্ষেত্রে যাতে এই নীতিমালাগুলো ফলো করে। তাহলে গ্যাপ তৈরি করছে কে? FASB, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এটা ইউএসএ ভিত্তিক একটি প্রতিষ্ঠান। এখন এই অ্যাকাউন্টিং নীতিমালা বা হিসাব বিজ্ঞান নীতিমালা তৈরি করার ক্ষেত্রে আরও একটি বড় প্রতিষ্ঠান আছে যেটা বিশ্বজুড়ে পরিচিত, সেটা হচ্ছে IASB, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড
বোর্ড। তাহলে এই আইএএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এটা ইউকে ভিত্তিক একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানটিও বিশ্বের হিসাব বিজ্ঞান প্র্যাকটিসের জন্য কিছু নীতিমালা ডেভেলপ করে, যেই নীতিমালাগুলো মোটামুটি সারা বিশ্বের মানুষ ফলো করে। তাদের এই ডেভেলপড স্ট্যান্ডার্ডের নাম হচ্ছে আইএএস, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তাহলে আইএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তোমরা জানো, হয়তো অনেকে নাম শুনছো, IS-1, IS-2, IS-3, IS-4, এভাবে অনেকগুলো আইএস আছে, প্রায় 47-48টা আইএস আছে। অর্থাৎ এই আইএসবি ইউকে ভিত্তিক একটি প্রতিষ্ঠান, আর এই এফএএসবি ইউএসএ ভিত্তিক একটি প্রতিষ্ঠান। তাহলে এই ইউকে ভিত্তিক আইএসবি সে যে স্ট্যান্ডার্ডগুলো ডেভেলপ করে তার নাম হচ্ছে আইএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আর অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে, অলরেডি ডেভেলপ করা হয়েছে। তো এখন এই আইএস নামে যে স্ট্যান্ডার্ডগুলো ডেভেলপ করতো, 2000 সাল থেকে এই স্ট্যান্ডার্ডের নামটা কিছু পরিবর্তন হয়েছে। এখন এই স্ট্যান্ডার্ডগুলো নাম হচ্ছে IFRS। অর্থাৎ আইএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড ইউকে ভিত্তিক প্রতিষ্ঠানটি আগে যে স্ট্যান্ডার্ড ডেভেলপ করতো তার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএস। এখন এই প্রতিষ্ঠানটাই যে স্ট্যান্ডার্ডগুলো ডেভেলপ করে সেই স্ট্যান্ডার্ডের নাম আইএএস না হইয়া কি হবে, IFRS, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তাহলে দেখো এখানে আমাদের স্ট্যান্ডার্ডগুলোর নাম থেকে আমরা জানছি যে এই স্ট্যান্ডার্ডগুলো কোন অ্যাকাউন্টিংয়ের জন্য প্রযোজ্য। আমাদের কিন্তু অ্যাকাউন্টিংয়ের অনেকগুলো সেকশন আছে, অনেকগুলো ভাগ আছে। আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট অ্যাকাউন্টিং, আরও অনেক কিছু আছে। তাহলে এর মধ্যে এই যে আইএসবি যে স্ট্যান্ডার্ডগুলো ডেভেলপ করতেছে, এই স্ট্যান্ডার্ডগুলো কোন অ্যাকাউন্টিংয়ের জন্য প্রযোজ্য বলছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে যে রিপোর্টিং করে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে, সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কীভাবে তৈরি করবে সেইটার গাইডলাইন। এই জন্য আগে ছিল ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এখন অ্যাকাউন্টিং তো অনেক ধরনের আছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আরও অনেক অ্যাকাউন্টিং। তাহলে এই স্ট্যান্ডার্ডগুলো কোন অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য সেটা আরও বেশি স্পেসিফাই করতেছে এই নামটা IFRS, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে সারা বিশ্বের সমস্ত বিশ্ববাসী সবাই যাতে একটা নির্দিষ্ট ফরম্যাটে অ্যাকাউন্টিং রাখতে পারে এবং বিশেষভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে পারে, সেই জন্য যে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস সেইগুলো হচ্ছে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, অথবা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, অথবা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। এখন এই স্ট্যান্ডার্ডগুলো কারা তৈরি করে সেটাও আমরা জানলাম। গ্যাপ তৈরি করে এফএএসবি, আর আইএস এবং IFRS তৈরি করে আইএসবি ইউকে ভিত্তিক প্রতিষ্ঠান। এখন এইগুলো তো বিদেশি প্রতিষ্ঠান, একটা হচ্ছে আমেরিকার, একটা হচ্ছে ইউকের। তো বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান, অর্থাৎ বিশেষভাবে বাংলাদেশের সমস্ত কোম্পানি যাতে একটা নির্দিষ্ট ফরম্যাট ব্যবহার করে অ্যাকাউন্টিং সিস্টেমে বা অ্যাকাউন্টিং রাখার জন্য বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে, তো এইটার জন্যও তো একটা রেগুলেটরি বডি দরকার। কারণ ইউকের একটা প্রতিষ্ঠান তো আইসা বাংলাদেশে কীভাবে অ্যাকাউন্টিং রাখতেছে সেটা রেগুলেটরি করবে না বা তারা তদারকি করবে না, কারণ তার কোনো আইনগত ভিত্তি নাই যে বাংলাদেশের কোনো কোম্পানির ক্ষেত্রে রেগুলেশন করার। অথবা ইউএসএ প্রতিষ্ঠান ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড সে কিছু নীতিমালা ডেভেলপ করে দিয়েছে। এখন এই নীতিমালাগুলো বাংলাদেশ ফলো করতেছে কিনা সেটার জন্য তো এই এফএএসবি বা ইউকের কোনো প্রতিষ্ঠান আইসা আমাদেরকে তদারকি করতে পারবে না। কাজেই বাংলাদেশও একটা
বডি দরকার, যেই বডিটা এই বিষয়গুলো তদারকি করবে যে বাংলাদেশের সমস্ত কোম্পানিগুলো তাদের এই ফিনান্সিয়াল স্ট্যান্ডার্ডগুলা বা অ্যাকাউন্টিংয়ের নীতিমালাগুলো ফলো করতেছে কিনা। এখন সেই প্রতিষ্ঠানটা কি প্রতিষ্ঠান? তোমরা যারা বাংলাদেশে কোন প্রতিষ্ঠান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এর ব্যাপারে তদারকি করে এবং গাইডলাইন দেয়, ব্যাখ্যা বিশ্লেষণ প্রদান করে, তোমরা যারা জানো কমেন্ট বক্সে তোমরা একটু উত্তর দাও। আমি ক্লাসের পরে কিন্তু তোমাদের কমেন্টগুলো দেখি যে তোমরা কি রেসপন্স করছো, কি রেসপন্স করো নাই। কাজেই তোমরা কারা জানো যে বাংলাদেশে কোন প্রতিষ্ঠান এই স্ট্যান্ডার্ডগুলো সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করে অথবা তদারকি করে, এই ব্যাপারে তোমরা জানো কিনা আমি একটু দেখতে চাই। শুধু সংক্ষেপে তার নামটা লিখলেই হবে। তাহলে দেখি তোমরা কেউ পারো কিনা যে বাংলাদেশে কোন প্রতিষ্ঠান এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সম্পর্কে গাইডলাইন প্রদান করে বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলোর সম্পর্কে কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে ব্যাখ্যা প্রদান করে, অথবা অন্যান্য কোম্পানিগুলো এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করতেছে কিনা সেই বিষয়গুলো মনিটর করে। সেই প্রতিষ্ঠানের নাম কি তোমরা কেউ বলতে পারো কিনা আমরা একটু চেক করে দেখি। একজন লিখছো ICMB। আচ্ছা, আর কেউ কোনো আনসার দেও কিনা আমরা দেখি। ICMB এটা সে চেষ্টা করছে কিন্তু আসলে পুরোপুরি হয় নাই। তারপর তাহলে আমরা বাংলাদেশে যে সকল প্রতিষ্ঠান এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলো রেগুলেশন করে বা মনিটর করে বা স্ট্যান্ডার্ডের যে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন হলে বাংলাদেশের ক্ষেত্রে সেটা প্রদান করে, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ICAB। এখন ICAB মানে কি? ICAB মানে হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ। আমরা বাংলাদেশের সংক্ষেপে লিখলাম। তাহলে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, এখানে একটা অফ আছে, অফ বাংলাদেশ। আরেকটা প্রতিষ্ঠান আছে, যদিও সেটা কার্যসীমা একটু কম বা একটা নির্দিষ্ট সেক্টরে, সেটা হচ্ছে ICMAB, যা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ। তাহলে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। তাহলে এই যে ICAB এবং ICMAB এই দুইটা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশের অ্যাকাউন্টিংয়ের যে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন সেই ব্যাপারে তারা তদারকি করবে এবং কোনো রুলস অ্যান্ড রেগুলেশনের কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে সেটা তারা দিবে। এবং ইউকে ভিত্তিক প্রতিষ্ঠান যে সকল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তৈরি করে, ISA অথবা IFRS, এখন ইউকে ভিত্তিক প্রতিষ্ঠান তৈরি করে সেটা সারা বিশ্ব ফলো করার জন্য, কিন্তু প্রত্যেকটা দেশের কিন্তু আবার আলাদা একটা এনভায়রনমেন্ট আছে যে ইউকে ভিত্তিক প্রতিষ্ঠান তৈরি করলো, এখন তৈরি করার সাথে সাথেই সেটা বাংলাদেশে প্রযোজ্য কিনা, বাংলাদেশে সেটা ফলো করা যাবে কিনা, অথবা বাংলাদেশে ফলো করলে হুবহু ফলো করা যাবে কিনা, নাকি এখানে একটু অ্যাডজাস্ট করার প্রয়োজন, সেই বিষয়গুলো ICAB এই প্রতিষ্ঠান দেখভাল করবে। তার মানে বাংলাদেশে একটা স্ট্যান্ডার্ড ফলো করার আগে ICAB এর অনুমতি লাগবে বা তার অনুমোদন লাগবে। ICAB যদি নির্দেশনা দেয় যে আজকে থেকে এই স্ট্যান্ডার্ডটা বাংলাদেশে ফলো করতে হবে, তাহলে বাংলাদেশের কোম্পানিগুলো সেই স্ট্যান্ডার্ড ফলো করতে বাধ্য। কারণ তোমরা জানো ICAB ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ, তারা কি করে CA অর্থাৎ কস্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস
পরীক্ষার মাধ্যমে তারা চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের সার্টিফিকেট দেয়, এবং এই সকল প্রতিষ্ঠান থেকে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্টস হয় তারা বিভিন্ন প্রতিষ্ঠানে অডিট করে। আর কোম্পানির ক্ষেত্রে অডিট কিন্তু বাধ্যতামূলক। আর অডিট যারা করে, অডিটর বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, তারাই কিন্তু এই প্রতিষ্ঠানের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছে, অর্থাৎ অন্যান্য অ্যাকাউন্টিং রেকর্ড রাখছে, সেইগুলো তারা নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী নির্দিষ্ট গাইডলাইন মাইনা তারা তৈরি করছে কিনা সেই বিষয়গুলো তারা তদারকি করবে এবং রিপোর্ট প্রদান করবে। এখন তাহলে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বাংলাদেশ, সেই মূলত হচ্ছে আমাদের বাংলাদেশের মূল অথরিটি, যে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে নীতিমালাগুলো গাইডলাইনগুলো ফলো করা হচ্ছে কিনা সেটা দেখভাল করার জন্য। আচ্ছা, তাহলে এই আরেকটা প্রতিষ্ঠান আমরা বলছি আইসিএমএবি। আইসিএমএবি অর্থাৎ ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস বাংলাদেশ। এখানে দেখো এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, তাহলে এখানে অ্যাকাউন্টেন্টের আগে ম্যানেজমেন্ট শব্দ আছে। তার মানে আমরা জানি, আমরা একটু আগেও বলছি যে অ্যাকাউন্টিংয়ের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং অনেকগুলো ভাগ আছে। এখন এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের এই ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ, এই প্রতিষ্ঠানটা মূলত যে গাইডলাইনগুলো দেয় বা গাইডলাইনগুলো অনুমোদন করে, এটা মূলত হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের জন্য। অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আমরা যেগুলো জাবেদা, তারপর খতিয়ান, রেওয়ামিল, আর্থিক বিবরণী তৈরি করি, এগুলো হচ্ছে সব ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের কার্যক্রম। এখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে যেই অ্যাকাউন্টিং একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বা পরিচালক যারা থাকে বা ম্যানেজমেন্টে যারা থাকে, তারা যে সকল সিদ্ধান্ত গ্রহণ করে, সেই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তাদের অনেক ইনফরমেশন প্রয়োজন হয়। সেই ইনফরমেশন যে অ্যাকাউন্টিং প্রদান করে তাকে বলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এখন এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যে সকল নীতিমালা বা যেই কাঠামো প্রয়োজন, সেইগুলা তার তদারকি করে হচ্ছে আইসিএমএবি। বিশেষ করে কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এইটা হচ্ছে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মূল দুইটা ব্রাঞ্চ। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যে পণ্য উৎপাদন করে, সেটার উৎপাদন সংক্রান্ত যাবতীয় হিসাবরক্ষণ এবং সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত ইনফরমেশন প্রদান করার জন্য যাবতীয় হিসাবরক্ষণ, এইগুলো হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কার্যক্রম। আর এই কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সংক্রান্ত কার্যক্রমের যাবতীয় নীতিমালা বা গাইডলাইন প্রদান করে আইসিএমএবি। তাহলে আমরা এই হিসাব বিজ্ঞান নীতিমালা কেন প্রয়োজন, এই নীতিমালাগুলো কারা ডেভেলপ করছে, এই নীতিমালাগুলো কিভাবে প্রয়োগ করা হয় অথবা অর্থাৎ কাদের নির্দেশনায় প্রয়োগ করা হয়, এই বিষয়গুলো আমরা একটু ধারণা নিলাম। এখন আসি আমরা মূল বিষয়ে, যে আমাদের হিসাব বিজ্ঞান নীতিমালাগুলো কি। যেই হিসাব বিজ্ঞান নীতিমালাগুলো আমাদের হিসাব বিজ্ঞান রাখার ক্ষেত্রে বা হিসাব রাখার ক্ষেত্রে সবাইকে ফলো করা জরুরি বা প্রয়োজন। তাহলে তোমরা একটু স্লাইড দেখো। স্লাইডের মধ্যে আমরা এই হিসাব বিজ্ঞান নীতিমালার একটা সম্পূর্ণ ধারণা আমরা একটা স্লাইডে নিয়ে আসি, তারপর আমরা এটাকে বিস্তারিতভাবে তোমাদের সামনে আলোচনা করব। তাহলে এখানে প্রথমে দেখো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, আর্থিক হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো। তাহলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। তাহলে আমরা এই ইন্টারমিডিয়েট লেভেলে এই যে হিসাব বিজ্ঞান পড়তেছি, এই হিসাব বিজ্ঞান বা একাদশে যে হিসাব বিজ্ঞানটা পড়তেছি, এই হিসাব বিজ্ঞানটা সম্পূর্ণই হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। তাহলে আমরা অ্যাকাউন্টিং বলতেই এখানে মূলত ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বা আর্থিক হিসাব বিজ্ঞানকে বুঝবো। তাহলে এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আর্থিক হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো। এখন এখানে কি কি আছে? প্রথমে
সবার নিচে দেখো, সবার নিচে আছে আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য। এখানে তিনটা স্তর, হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো এখানে তিনটা স্তর দেখো। সবার নিচে হচ্ছে প্রথম স্তর, হিসাব বিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য। তারপর একটু উপরে হচ্ছে দ্বিতীয় স্তর, তারপর আর একটু উপরে হচ্ছে তৃতীয় স্তর। তো সবার প্রথম স্তর অর্থাৎ সবার নিচে এখানে কি আছে বলছে আর্থিক হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি। এখন আমরা যে হিসাব বিজ্ঞান রাখি, আমরা একটা প্রতিষ্ঠানের জাবেদা তৈরি করি, জাবেদা থেকে খতিয়ানে ট্রান্সফার করি, খতিয়ান থেকে আমরা রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্সে ট্রান্সফার করি, ট্রায়াল ব্যালেন্স থেকে আলটিমেটলি আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা অনেকগুলো স্টেটমেন্ট তৈরি করি, ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী, তারপর ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী বা ব্যালেন্স শিট, এছাড়াও ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অন্যান্য নোটস অ্যান্ড ডিসক্লোজার, যে সকল বিষয়ে আমরা এখানে তৈরি করি। এখন এই সবগুলা তৈরি করার উদ্দেশ্য কি? এক নম্বর হচ্ছে দেখো আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য বিনিয়োগ ও ঋণ সিদ্ধান্তে সহায়ক। আমরা প্রথমে এই ক্লাসের শুরুতে বলছি যে আমি যদি বেক্সিমকো প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে চাই, ইউনিলিভারে ইনভেস্ট করতে চাই, তাহলে আমি ইনভেস্ট করতে চাই বলেই কি তাদের এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করব, নাকি আগে আমি এই ইনভেস্টমেন্ট করলে আমি লাভবান হব কিনা, অথবা কোন প্রতিষ্ঠানে আমি ইনভেস্ট করলে বেশি লাভবান হব, সেই বিষয়গুলো আগে অ্যানালাইসিস করব। এখন সেই বিষয়গুলো কিভাবে অ্যানালাইসিস করব? ওই প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণী আছে, আর্থিক বিবরণী আমি বিশ্লেষণ করব যে কোন প্রতিষ্ঠানের লাভ কীরকম হয়, কোন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কীরকম, কোন প্রতিষ্ঠান তারা ডে বাই ডে আরও উন্নতি করতেছে। তাহলে এই বিষয়গুলো অ্যানালাইসিস করব কিভাবে? তাদের আর্থিক অবস্থার বিবরণী থেকে। এই জন্য আমাদের আর্থিক হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামোর প্রথমে বলছে হিসাব বিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য। এক নম্বর হচ্ছে বিনিয়োগ ও ঋণ সিদ্ধান্তে সহায়ক। তার মানে হিসাব বিজ্ঞানের তথ্যগুলা আমাদের বিনিয়োগ এবং ঋণ সিদ্ধান্তের ক্ষেত্রে সহায়ক হয়, সাহায্যকারী হয়। 2 নম্বর ভবিষ্যৎ নগদ প্রবাহে সহায়ক। আমরা বলছি আর্থিক বিবরণীতে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করি। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বোঝানো হয় যে আমার প্রতিষ্ঠানে কত টাকা নগদ আসতেছে, কোন পারপাস থেকে বা কোন খাত থেকে কত টাকা নগদ চলে যেতেছে, আলটিমেটলি আমার নগদ টাকা কত আছে। তাহলে এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এখান থেকে আমরা ভবিষ্যতের ক্যাশ ফ্লো সম্পর্কে একটা ধারণা পাই। তারপর অর্থনৈতিক মূল্য নির্ধারণ। তাহলে আমার প্রতিষ্ঠানের যে সার্বিক ভ্যালু কত বা আমার একটা শেয়ারের মূল্য কী হওয়া উচিত, এই সকল বিষয়গুলো আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ করে পাই। তাহলে আমাদের প্রথম স্তর হচ্ছে হিসাব বিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে এইগুলা, যে আমরা যাতে মূল হচ্ছে বিনিয়োগ ও ঋণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। আর এই বিষয়গুলো যাতে এনশিওর করা যায়, একটা প্রতিষ্ঠানের আর্থিক তথ্য, হিসাব বিজ্ঞানের তথ্য যাতে এই বিষয়গুলোকে এনশিওর করে, এইগুলা এনশিওর করার জন্য আমাদেরকে হিসাব বিজ্ঞান রাখার ক্ষেত্রে কিছু মূল নীতিমালা ফলো করতে হয়। সেইগুলো হচ্ছে আমার তৃতীয় স্তর, পরিচালন নীতিমালা বাস্তবায়ন। দেখো শনাক্তকরণ ও পরিমাপকরণের ধারণাসমূহ, ওইখানে কিছু আছে অনুমান, কিছু আছে নীতিসমূহ, আর কিছু আছে সীমাবদ্ধতাসমূহ। তো 1 নাম্বার হচ্ছে আমার উদ্দেশ্য, আর এই উদ্দেশ্য বাস্তবায়নের নীতিমালা বা গাইডলাইন হচ্ছে 3 নাম্বারে, আর 2 নাম্বার হচ্ছে দুইটার মধ্যে জয়েন্ট বা ব্রিজ। দেখো দ্বিতীয় স্তর, প্রথম ও তৃতীয় স্তরের মধ্যে যোগসূত্র স্থাপন, অর্থাৎ আমার এই 3 নাম্বার উদ্দেশ্য বাস্তবায়ন হবে যদি আমি প্রথম নীতিমালাগুলো অর্থাৎ 1 নাম্বার স্তর অর্থাৎ আমার যে হিসাব বিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য সেটা বাস্তবায়ন হবে যদি আমি 3 নাম্বার স্তরের যে নীতিমালাগুলো আছে, অনুমান, অ্যাজাম্পশনস, নীতিসমূহ, প্রিন্সিপালস এবং সীমাবদ্ধতা, কনস্ট্রেন্টস, এইগুলো ফলো করি। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে 1 নাম্বার বাস্তবায়ন করা, আর 1 নাম্বার বাস্তবায়ন করতে হলে আমাকে ফলো করতে হবে কোনটা? 3 নাম্বার অর্থাৎ তৃতীয় স্তরে যেই নীতিমালাগুলো দেওয়া আছে। আর তৃতীয় স্তর ফলো করার সময় আমাকে দেখতে হবে এই তৃতীয় স্তর ফলো করে আমি দ্বিতীয় স্তরের যেগুলো আছে এগুলো আমি করতে পারতেছি কিনা, অর্থাৎ আমার যে নীতিমালা ফলো করে আমি যে হিসাব তথ্য তৈরি করতেছি সেই তথ্যর গুণগত বৈশিষ্ট্যগুলো আমি বজায় রাখতে পারতেছি কিনা। যেমন গুণগত বৈশিষ্ট্য বলা আছে যে প্রত্যেকটা হিসাব তথ্যের প্রাথমিক গুণাবলী কি হবে এবং মাধ্যমিক গুণাবলী কি হবে,
সেই গুণাবলীগুলো হিসাব তথ্যের মধ্যে আছে কিনা সেইগুলো আমাকে এনশিওর করতে হবে। তো প্রাথমিক গুণাবলী প্রাসঙ্গিকতা এবং নির্ভরযোগ্যতা, অর্থাৎ আমার যেই হিসাব তথ্য সেটা প্রাসঙ্গিক কিনা এবং নির্ভরযোগ্য কিনা। মাধ্যমিক গুণাবলী তুলনাযোগ্যতা এবং সামঞ্জস্যতা। তাহলে এই বিষয়গুলো আমাদের বিস্তারিত পড়তে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। কিন্তু এখন শুধু আমি ধারণা দিলাম যে আসলে এখানে এই বিষয়গুলো থাকে। আচ্ছা, তাহলে আমরা বলছি আমাদের হিসাব বিজ্ঞানের টার্গেট বা উদ্দেশ্য কি। আমাদের হিসাব বিজ্ঞানের তথ্যগুলা যাতে আমার ঋণ সিদ্ধান্ত এবং বিনিয়োগ সিদ্ধান্তে সহায়ক হয়। এখন সেই সহায়ক ইনফরমেশন তৈরি করার জন্য আমাকে যেই নীতিমালা তৈরি করতে হবে বা নীতিমালা মানতে হবে, সেই নীতিমালার মধ্যে আবার তিনটা অংশ। এক নম্বর হচ্ছে অনুমানসমূহ, অ্যাজাম্পশনস। দুই নম্বর হচ্ছে নীতিসমূহ, প্রিন্সিপালস। আর তিন নম্বর হচ্ছে কনস্ট্রেইনস বা সীমাবদ্ধতা। তাহলে আমরা এক নাম্বার উদ্দেশ্য, অর্থাৎ সবার নিজের স্তর, প্রথম স্তর হিসাব বিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য, এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা 3 নাম্বার স্তর এর যে নীতিমালা সমূহ আছে সেগুলোকে আমাদের ফলো করতে হবে। সেই নীতিমালার মধ্যে 3টা অংশ। এক নাম্বার হচ্ছে অনুমান বা অ্যাজাম্পশন সমূহ, 2 নম্বর হচ্ছে নীতিসমূহ বা প্রিন্সিপালস, 3 নম্বর হচ্ছে সীমাবদ্ধতা সমূহ বা কনস্ট্রেইনস। এখন অনুমান সমূহের মধ্যে কি কি আছে? এক নম্বর হচ্ছে অর্থনৈতিক সত্তা ধারণা, তাহলে এক নম্বর অর্থনৈতিক সত্তা ধারণা বা ইকোনমিক এন্টিটি কনসেপ্ট। আমরা আজকে মূলত এই অর্থনৈতিক বা অ্যাজাম্পশনগুলোকে বেশি হাইলাইট করব আজকের ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য জিনিসগুলো দেখব, এই জন্য আমরা আরেকটু বিস্তারিত লিখতেছি। তাহলে অর্থনৈতিক সত্তা ধারণা বাংলা হচ্ছে, ইংরেজিতে হচ্ছে ইকোনমিক এন্টিটি কনসেপ্ট। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আর্থিক মূল্য ধারণা, মনিটরি ইউনিট। আমরা অ্যাজাম্পশন লেখা কনসেপ্টই লিখি, যেহেতু সবগুলাতে আমরা কনসেপ্ট লিখতেছি। 3 নম্বর হচ্ছে সময়কাল ধারণা, পিরিয়ডিসিটি অথবা টাইম পিরিয়ড কনসেপ্ট। 4 নম্বর হচ্ছে চলমান ধারণা, গোয়িং কনসার্ন। কনসেপ্ট। তাহলে আমরা প্রথমে বললাম অনুমান সমূহ বা অ্যাজাম্পশনস। আমাদের এই হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো, এর মধ্যে তৃতীয় অংশে যে সকল অনুমান, নীতি এবং সীমাবদ্ধতা বলা আছে, এর মধ্যে
আমরা প্রথমে আলোচনা করতেছি অনুমানসমূহ বা অ্যাজাম্পশনস। এই অ্যাজাম্পশনগুলোকে বলা হয় হিসাব বিজ্ঞানের ভিত্তি। যেমন আমরা একটা যদি প্রতিষ্ঠান বা একটা যদি বিল্ডিং তৈরি করতে চাই, আমি 10তলা বিল্ডিং তৈরি করব। এখন 10তলা বিল্ডিং তৈরি করার আগে সবার আগে যেই বিষয়টা আমার করা লাগবে সেটা হচ্ছে তার ভিত্তি বা ফাউন্ডেশন তৈরি করা লাগবে। যদি আমি ভিত্তি করা ছাড়া বিল্ডিং করা শুরু করি তাহলে 10তলা পর্যন্ত পৌঁছাইতে পারবো না। আমার 10তলা শেষ করার আগেই আমার মাথার উপরে আবার ওইটা ভেঙে পড়বে। কাজেই যে কোনো একটা জিনিস শুরু করার আগে আমাকে সেটার জন্য একটা ভিত্তি প্রয়োজন হয়। তাহলে আমার হিসাব বিজ্ঞান আমি যে শুরু করব, হিসাব বিজ্ঞান রাখবো, হিসাব বিজ্ঞানের যে আমি ফুল প্রসেসটা আমি কন্টিনিউ করব, সেটার জন্য সর্বপ্রথম আমার একটা ভিত্তি প্রয়োজন। সেই হিসাব বিজ্ঞানের ভিত্তি কি? এই অ্যাজাম্পশনস অফ, এইগুলো হচ্ছে আমার হিসাব বিজ্ঞানের ভিত্তি। তাহলে আমরা প্রথমে কি অ্যাজাম্পশনস আমরা ধরলাম। যেমন আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে তোমরা যখন বীজগণিত অথবা পাটিগণিত অঙ্ক করো, অনেক সময় তোমরা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কিছু কিছু জিনিস তোমরা প্রথমে ধরে নাও, যে ধরি x = 10, x = 10, এটা ধরে নিয়ে তারপরে অঙ্ক শুরু করো। এখন যে সকল অঙ্কে আমাদেরকে ধরি বা মনে করি কিছু প্রথমে নিয়ে নিতে হয়, ধরি x = 10 অথবা মনে করি x = 10, এই ধরনের অঙ্কে তুমি যদি প্রথমে কিছু ধৈর্য না নাও তাহলে দেখবে অঙ্ক শুরুই করতে পারবে না। তোমাকে আগে একটা অ্যাজাম্পশনস ধরে নিতে হবে, অনুমান ধরে নিতে হবে, তারপরে তুমি করতে করতে বাস্তব এটার আসল ফিগারটা পাবা। তাহলে আমার অ্যাকাউন্টিং শুরু করতে হলেও কিছু কিছু জিনিস আমাকে প্রথমে ধরে নিতে হবে যে এইটা এরকম হবে, এটা এভাবে করব। তাহলে এর মধ্যে আমি প্রথমেই যে জিনিসটা ধরে নিচ্ছি অর্থনৈতিক সত্তার ধারণা বা ইকোনমিক এন্টিটি কনসেপ্ট। তাহলে এই অর্থনৈতিক সত্তার ধারণা বা ইকোনমিক এন্টিটি কনসেপ্ট কি? মনে করো আমরা কিন্তু এখন এই 1 নাম্বার বুঝাচ্ছি, মিস্টার এক্স, সে XYZ এন্টারপ্রাইজ নামে একটা বিজনেস শুরু করলো। তাহলে মিস্টার এক্স XYZ এন্টারপ্রাইজ নামে বিজনেস শুরু করলো। এখন মিস্টার এক্স সে এই প্রতিষ্ঠানকে 10,000 টাকা ক্যাপিটাল দিল। তো XYZ এন্টারপ্রাইজে মিস্টার এক্স ক্যাপিটাল দিছে, মিস্টার এক্স সে নিজেই মনে করো এই এন্টারপ্রাইজ বা ব্যবসাটা পরিচালনা করে, সিদ্ধান্ত সে নিজেই মিস্টার এক্সই সিদ্ধান্ত নেয়। আবার এই মিস্টার এক্সের কোনো টাকার প্রয়োজন হলে আবার ব্যবসায় থেকে সে কিছু টাকাও উঠায় তার বাজার খরচ করে অথবা অন্য কোনো ব্যক্তিগত খরচ করে। এখন এই XYZ এন্টারপ্রাইজ এটার সম্পূর্ণ অস্তিত্বই কিন্তু এই মিস্টার এক্সের উপরে নির্ভরশীল। মিস্টার এক্স সে ক্যাপিটাল নিয়ে XYZ এন্টারপ্রাইজ শুরু করছে, মিস্টার এক্স সে নিজেই ব্যবসা পরিচালনা করে, মিস্টার এক্স এর কোনো টাকা প্রয়োজন হলে XYZ এন্টারপ্রাইজ থেকে সে উত্তোলন করে ব্যক্তিগত খরচ করে। মিস্টার এক্স যদি না থাকে XYZ এন্টারপ্রাইজেরও অস্তিত্ব থাকবে না। তাহলে যদিও বাস্তবিকভাবে XYZ এন্টারপ্রাইজের অস্তিত্ব নির্ভর করতেছে মিস্টার এক্সের উপরে, এক্সের সাথে, কিন্তু আমরা অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে ধরে নিয়ে দিয়েছি মিস্টার এক্স এবং XYZ এন্টারপ্রাইজ তারা আলাদা সত্তা। এক্স এবং XYZ এন্টারপ্রাইজ এর মধ্যে সম্পর্ক হচ্ছে দুই বন্ধুর মতো। যেমন মনে করো আমার বন্ধু আমাকে বললো যে দোস্ত আমি তো খুব সমস্যার মধ্যে আছি, আমাকে 10,000 টাকা দাও, ধার দাও। তো আমি আমার দোস্ত মনে করো মিস্টার রবিন, তাকে আমি 10,000 টাকা ধার দিলাম। এখন 10,000 টাকা ধার দেওয়ার পরে যদিও এই 10,000 টাকা আমার টাকা ছিল, কিন্তু দেওয়ার পরে মিস্টার রবিন বলবে এটা আমার টাকা। এখন তবে এই টাকাটা আমি মাসুদের কাছ থেকে পাইছি বা আমার বন্ধুর কাছ থেকে পাইছি, তাকে এই টাকাটা আবার ফেরত দিতে হবে। তবে যতক্ষণ রবিনের কাছে টাকাটা থাকবে এটা ব্যবহার করা কোন কাজে খরচ করবে, সে এই 10,000 টাকা দিয়ে কি ব্যবসা করবে, নাকি এই 10,000 টাকার সে বাড়ি তৈরি করার কাজে খরচ করবে, নাকি অন্য কোনো দাঁড় করে দিবে, সেটা তার সম্পূর্ণই নিজের ইচ্ছা। কিন্তু সে যেহেতু আমার কাছ থেকে এই টাকাটা নিছে, সে বলবে যে এই টাকাটা এখন আমি আমার যে কোনো প্রয়োজনে খরচ করতে পারবো, তবে এই টাকাটা আবার ফেরত দিতে হবে আমার বন্ধুকে। এরকম মিস্টার এক্স যখন XYZ এন্টারপ্রাইজকে ক্যাপিটাল দিল 10,000 টাকা, তো এই XYZ এন্টারপ্রাইজ সেও বলবে যে এই 10,000 টাকা আমি পাইছি, এখন এইটা আমার টাকা, XYZ এন্টারপ্রাইজ বলবে।
তবে এই টাকাটা আমি পাইছি কার কাছ থেকে? মিস্টার এক্সের কাছ থেকে। তাকে আবার এই টাকাটা ফেরত দিতে হবে, তার কাছে আমি দায়বদ্ধ, বা তার কাছে আমি দায়ী ফেরত দিতে। তাহলে আমরা এই অর্থনৈতিক সত্তা ধারণা, ইকোনমিক এন্টিটি কনসেপ্টে আমরা বলতেছি মালিক এবং ব্যবসায় দুইটা আলাদা পৃথক সত্তা। এখন আরেকটা জিনিস তোমাদেরকে এনশিওর করি বা তোমাদেরকে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে তোমরা যারা 9-10-এ ব্যবসায় পরিচিতি পড়ে আসছো অথবা ইন্টারমিডিয়েটে ব্যবসায় সংগঠন পড়তেছো, তারা জানো যে কয়েক ধরনের ব্যবসা হয়। এক নম্বর হচ্ছে এক মালিকানা ব্যবসায়, 2 নম্বর হচ্ছে অংশীদারি ব্যবসায়, 3 নম্বর হচ্ছে কোম্পানি ব্যবসায়, 4 নম্বর হচ্ছে কর্পোরেট বা রাষ্ট্রীয় ব্যবসায়। এখন এই যে আমরা 4 ধরনের ব্যবসা বললাম, এর মধ্যে শুধুমাত্র কোম্পানির ক্ষেত্রে তার পৃথক সত্তা, আইনগত পৃথক সত্তা, লিগ্যাল এন্টিটি, লিগ্যাল সেপারেট এন্টিটি বা লিগ্যাল এন্টিটি থাকে। এই XYZ এন্টারপ্রাইজ, সেটা মনে করো এক মালিকানা প্রতিষ্ঠান। এখন এই XYZ এন্টারপ্রাইজ সে তার নিজের নামে, নিজের প্রতিষ্ঠানের নামে সে কোনো জমি কিনতে পারবে না, নিজের প্রতিষ্ঠানের নামে সে কোনো মামলা করতে পারবে না, নিজের প্রতিষ্ঠানের নামে সে মনে করো অন্য কোনো পার্টির কাছে সে কোনো কিছু চাইতে পারবে না, অর্থাৎ অন্য কোনো প্রতিষ্ঠান থেকে সে লোনও নিতে পারবে না। এই সম্পূর্ণ নিজের নাম ব্যবহার করা, তাকে আসলে ব্যবসাটা পরিচালনা করতে হবে মিস্টার এক্সের নাম ব্যবহার করা। তাহলে এক মালিকানা ব্যবসায় সেটা পরিচালিত হয় মূলত মালিকের দ্বারা, এবং আইনগতভাবে এক মালিকানা ব্যবসায়ের কোনো পৃথক সত্তা থাকে না। কিন্তু কোম্পানির ক্ষেত্রে প্রতিষ্ঠানের পৃথক সত্তা থাকে। প্রতিষ্ঠান তার নিজের নামে জমি কিনতে পারবে, তার নিজের নামে আদালতে মামলা করতে পারবে। অর্থাৎ নিজের নামে বলতে সে অন্য কোনো প্রতিষ্ঠানের নামে মামলা করবে, তাহলে সে মনে করো বেক্সিমকো লিমিটেড। এখন বেক্সিমকো লিমিটেড সে অন্য একটা প্রতিষ্ঠানের নামে মামলা করতে চায় যে তার পণ্য নকল করে সে তৈরি করছে, তাহলে বেক্সিমকো লিমিটেড তার নিজের প্রতিষ্ঠানের নামে অ্যাজ এ সেপারেট এন্টিটি সে আদালতের দ্বারস্থ হইতে পারবে। তাহলে আমরা বলতেছিলাম যে আমাদের এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, কোম্পানি এবং রাষ্ট্রীয় ব্যবসায়, এর মধ্যে যেগুলো কোম্পানি, লিমিটেড কোম্পানি, বা সেটা প্রাইভেট লিমিটেড হোক আর পাবলিক লিমিটেড হোক, সেইগুলোর আলাদা পৃথক সত্তা থাকে, অন্যগুলোর পৃথক সত্তা থাকে না। কিন্তু আমরা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধরে নেই পৃথক সত্তা, সেটা এক মালিকানা ব্যবসায় হোক, অংশীদারি ব্যবসায় হোক অথবা কোম্পানি হোক। আমরা প্রত্যেক ব্যবসায়কে মালিক থেকে আলাদা ধরি, পৃথক সত্তা ধরি। কারণ আমরা যদি পৃথক সত্তা না ধরি তাহলে কিন্তু আমরা হিসাব করতে পারবো না। তাহলে আমরা হিসাব করি কার পক্ষে? মালিকের পক্ষে নাকি প্রতিষ্ঠানের পক্ষে? আমরা কিন্তু প্রতিষ্ঠানের পক্ষে হিসাব করি। এখন প্রতিষ্ঠানকে যদি আমি আলাদা সেপারেট এন্টিটি না ধরি, আমি যদি মিস্টার এক্স আর মিস্টার XYZ এন্টারপ্রাইজকে একই এন্টিটি ধরি, তাহলে মিস্টার এক্সের যে ব্যক্তিগত খরচ, সে বাজার করছে 500 টাকা, মাছ কিনছে, তাহলে তো দুইটাকে যদি একই ধরি আমি প্রতিষ্ঠান, তাহলে এই মাছ কেনার টাকাটাও তো আমাকে রেকর্ড করতে হবে। আবার সে মেয়ের স্কুলের বেতন দিছে, সেটাও আমাকে রেকর্ড করতে হবে। সে তার ওয়াইফ 5000 টাকার গহনা কিনছে, তো সেটাও আমাকে রেকর্ড করতে হবে। তার ওয়াইফ চাকরি করে, সেখান থেকে বেতন পাইছে, সেটাও আমাকে রেকর্ড করতে হবে। কাজেই আমি তো এত কিছু রেকর্ড করে আমি এখানে পারবো না। কাজেই আমি শুধুমাত্র XYZ এন্টারপ্রাইজ, এই প্রতিষ্ঠান রিলেটেড যত ট্রানজ্যাকশন হবে শুধু এইগুলো রেকর্ড করব। তাহলে আমি যদি দুইজনকে পৃথক সত্তা না ধরি, তাহলে কিন্তু দুইজনের হিসাব একসাথে হয়ে একাকার হয়ে যাবে। আমি আলাদা কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে পারবো না। XYZ এন্টারপ্রাইজের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি আলাদা তৈরি করতে পারবো না। এর জন্য অর্থনৈতিক সত্তা ধারণা, ইকোনমিক এন্টিটি কনসেপ্ট, এটা আমরা কী করি? এটা ধরে নিই এক্স অর্থাৎ মালিক এবং ব্যবসায় দুইটা পৃথক সত্তা। কাজেই আমরা যখন হিসাব করব শুধুমাত্র ব্যবসায়ের লেনদেনগুলোকে হিসাব করব, মালিকের ব্যক্তিগত কোনো হিসাব আমরা ব্যবসায়ের মধ্যে অন্তর্ভুক্ত করব না। এরপর আর্থিক মূল্য ধারণা। আর্থিক মূল্য ধারণা আমরা এটা অ্যাজাম্পশন বা ধরে নিছি যে আমরা তো ধরে নিছি XYZ এন্টারপ্রাইজ এটা পৃথক সত্তা, আমরা
XYZ এন্টারপ্রাইজের লেনদেনগুলোকে রেকর্ড করব। এখন XYZ এন্টারপ্রাইজের লেনদেন কোনগুলোকে রেকর্ড করব? যেই লেনদেনগুলোকে আমরা অর্থের অঙ্কে পরিমাপ করতে পারি এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, শুধুমাত্র সেই লেনদেনগুলোকেই আমরা রেকর্ড করব। এই জন্য আর্থিক মূল্য ধারণা বলতেছে আমার লেনদেনগুলো রেকর্ড করতে হবে, অবশ্যই অর্থের মূল্যে রেকর্ড করতে হবে। আর যেই লেনদেনগুলো অর্থের মূল্যে পরিমাপ করা যায় সেই লেনদেনগুলোকে অর্থের অঙ্কে পরিমাপ করে অর্থের অঙ্কে, যেমন বলা হলো যে আমরা 5,000 টাকার পণ্য কিনলাম। এখন 5,000 টাকার পণ্য কিনলাম কত কেজি? আমরা 30 কেজি। আমরা 30 কেজি সুতা কিনলাম 5,000 টাকায়। এখন এখানে অনেকগুলো অপশন আছে, একটা হলো 5,000 টাকা, এটা একটা অপশন, 30 কেজি এটা একটা অপশন, সুতা এটা একটা অপশন। তাহলে আমি রেকর্ড করব, কি রেকর্ড করব? আমি তো রেকর্ড করতে পারতাম যে 30 কেজি কিনলাম, এইটা আমি রেকর্ড করলাম যে সুতা হিসাব ডেবিট 30 কেজি। কিন্তু আমি এই সুতা 30 কেজি এটাকে রেকর্ড করব না, আমি রেকর্ড করব 5,000 টাকার হিসাবটাকে। অর্থাৎ আমার রেকর্ডিংটা হবে অর্থের মূল্যে। এই জন্য যেই কোনো রেকর্ড করব, যে কোনো ট্রানজ্যাকশন রেকর্ড করব, সেটাকে অর্থের মূল্যে পরিমাপ করে আমরা রেকর্ড করব। 3 নম্বর, সময়কাল ধারণা, টাইম পিরিয়ড অ্যাজাম্পশন। আমরা একটা প্রতিষ্ঠানের ব্যবসা শুরু করছি, মনে করো 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখে। এখন 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখে, আচ্ছা আমরা একটু ঘুরে বলি, আমরা সিকোয়েন্সটা এই চলমান ধারণা, এইটা আমি 3 লিখলাম, এটাকে 4 লিখলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা 3 নাম্বার এইটা আলোচনা করতেছি আগে, গোয়িং কনসার্ন কনসেপ্ট। তাহলে এই চলমান ধারণা বা গোয়িং কনসার্ন কনসেপ্ট কি? একটা প্রতিষ্ঠান 2020 সালে শুরু করছি আমরা, এখন 2025 সাল, 6 বছর হয়ে গেছে, 2025 সাল শেষ, তাহলে তখনও এই প্রতিষ্ঠানটা চলমান। এখন 2035 সাল, তখনও চলমান। আমরা ধরে নিব এই প্রতিষ্ঠান যেটা আমরা 2020 সালে জানুয়ারিতে শুরু করছি, সেই প্রতিষ্ঠানটা আমার অনন্তকাল চলতে থাকবে। অর্থাৎ কতদিন চলবে সেটা আমাদের জানা নাই, কবে যায় বন্ধ হবে সেটা আমার জানা নাই, এটা চলতে থাকবে। এখন যেহেতু চলতে থাকবে, তাহলে এই প্রতিষ্ঠান যখন ক্লোজ হবে, বন্ধ হবে, তারপরে যাই আমরা এই প্রতিষ্ঠানের লাভ লোকসান কত সেটা কিন্তু আমাদের হিসাব করা সম্ভব না। 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর, 200 বছরও একটা প্রতিষ্ঠান চলতে থাকে। অনেক প্রতিষ্ঠান আছে যেটা 100 বছর যাবৎ চলতেছে। যেমন অনেক সময় অ্যাডভার্টাইজ দেয় যে একটা ডিউটিন সিন্স 1984 অথবা সিন্স 1954, অর্থাৎ সেই 1954 সাল থেকে এখনও চলমান। তাহলে আমরা ধরে নেই যে এই প্রতিষ্ঠানটা অনন্তকাল চলবে। আর এই অনন্তকালের জন্য, এই অনন্তকাল কতদিন আমরা জানি না, তবে অ্যাটলিস্ট মোর দেন 1 ইয়ার চলবে, সেটা কিন্তু আমরা সবসময় ধরে নিই হিসাব বিজ্ঞানে। 1 বছরের কম সময় যদি চলে, তাহলে কিন্তু আমি এত ফর্মালিটিস, আমাদের যে জাবেদা আওয়ামিল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেভাবে আমরা রেকর্ড করি, আমরা যদি 1 বছরের কম সময়ের জন্য এই বিজনেসটা ওপেন করতাম, তাহলে এত ফর্মালিটিস আমরা করতাম না। আমরা ধরে নিই এটা অনন্তকাল চলবে। এখন অনন্তকাল যদি বিজনেসটা চলে, তাহলে আমি লাভ লোকসান হিসাব করার জন্য কি অনন্তকাল বসে থাকবো? আমি অনন্তকাল বসে থাকবো না, একটা নির্দিষ্ট সময় পরে পরে এটা লাভ লোকসান হিসাব করব। সেই নির্দিষ্ট সময়কালটা কতটুকু? এই 2020 সালের জানুয়ারিতে আমরা বিজনেস শুরু করছি। এখন আমি কি করব? এই লাইফ টাইমটাকে একটা নির্দিষ্ট ভাগে ভাগ করব। মনে করো 2021, 22, 23, 24, 25, তাহলে একটা নির্দিষ্ট পিরিয়ডে ভাগ করব, যেই পিরিয়ড পরে পরে এই বিজনেসের আয় ব্যয় এগুলোকে হিসাব করব। সাধারণত আমরা সেই পিরিয়ডটাকে 1 বছর ধরি, তবে কম বেশিও হইতে পারে। যেমন অনেক প্রতিষ্ঠান 3 মাস পরে, অনেক প্রতিষ্ঠান প্রতি 6 মাস পরে পরে হিসাব করে। তো অধিকাংশ প্রতিষ্ঠান
1 বছর পরে পরে তার লাভ লোকসান এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে। তাহলে আমরা এই সময়কাল ধারণা বা পিরিয়ডিসিটি কনসেপ্ট বা টাইম পিরিয়ড কনসেপ্ট সে বলতেছে প্রত্যেক প্রতিষ্ঠান এর লাইফ টাইম বা জীবনকালকে একটা নির্দিষ্ট সময়ে ভাগ করে একটা নির্দিষ্ট সময় পর পর ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কী সেই বিষয়গুলো হিসাব করতে হবে এবং তার যে স্টেক হোল্ডার্স অর্থাৎ এই প্রতিষ্ঠানের সাথে যাদের স্বার্থ জড়িত তাদেরকে জানাইতে হবে যে এই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কী অবস্থা, এই প্রতিষ্ঠান কত টাকা লাভ বা লোকসান করলো। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা বলছি হিসাব বিজ্ঞানের নীতিমালায় এখানে 3 নাম্বার স্তরে যে সকল নীতিমালা বলা আছে, অনুমানসমূহ, তারপর নীতি বা প্রিন্সিপালসমূহ এবং সীমাবদ্ধতা। তো আজকের ক্লাসে শুধুমাত্র আমরা অনুমানসমূহ বা অ্যাজাম্পশন এইগুলো আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা নীতিমালা এবং বা নীতিসমূহ এবং সীমাবদ্ধতাসমূহ আলোচনা করব। তবে নেক্সট ক্লাসের আগে আজকের ক্লাসে আমি একটা কথা বলে রাখি, আমার নেক্সট ক্লাস এই নীতি এবং সীমাবদ্ধতা আলোচনা করার জন্য কিন্তু আজকের এই অ্যাজাম্পশনগুলো সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে। এই জন্য আগামী ক্লাস আমি কিন্তু এইগুলো রেফারেন্স দিয়েই এইগুলো আলোচনা করব। যদিও একদিনে আলোচনা করতে পারলে সুবিধা হতো, এখন এইটার পরিপ্রেক্ষিতে আমি নীতিগুলো আলোচনা করতে পারতাম। কিন্তু আগামী ক্লাসে আমরা যারা ক্লাসে পার্টিসিপেট করব তারা যাতে এই অনুমান সম্পর্কে একটু ভালো ধারণা রাখি, বইয়েও একটু পড়াশোনা করে আসি, তাহলে নীতিমালা এবং সীমাবদ্ধতা বুঝতে পারা আমাদের জন্য সহজ হবে। তাহলে সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা, নিয়মিত পড়াশোনা করবা এবং আমরা যাতে আবার দ্রুত আমরা পুনরায় ক্লাসে ফিরে আসতে পারি সেই আশায় আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।